সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। সপ্তম শ্রেণীর জন্য নির্ধারিত আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় ভানু সিংহের পত্রাবলী, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সকলেই জানি ভানু সিংহ রবীন্দ্রনাথের এক ছদ্মনাম। কবি আলোচ্য নামটিতে একাধিক পত্র সহ একাধিক রচনা লিখেছেন। তার অভিপ্রায় ছিল নিজের আসল নাম গুপ্ত রাখা এবং একই সাথে নিজের ছদ্মনামের প্রতিষ্ঠা দান। এই প্রেরণা থেকেই তিনি একাধিক রচনা, পত্র, বিভিন্ন সাহিত্যিক প্রকরণ এই ছদ্মনামে রচনা করেছেন। ভানু সিংহের পত্রাবলী রচিত হয়েছিল 1930 সালে। পত্রগুলি লেখা হয়েছিল তার এক বোনের উদ্দেশ্যে। তার নাম রানু অধিকারী। সেই রানু অধিকারীর উদ্দেশ্যে তার ভানু দাদা তথা রবি দাদা এই পত্রগুলি রচনা করেন। আলোচ্য এই পত্রাবলীর মধ্যেকার 48 ও 49 নম্বর পত্র আমাদের এই পাঠ্য বইতে 1 এবং 2 নম্বর পত্র হিসাবে উদ্ধৃত করা আছে। সেই প্রসঙ্গে আজকের ক্লাসে আমরা এই পত্রাবলী সম্পূর্ণ পাঠ এবং তার বিস্তৃত আলোচনা করব আমাদের প্রদেয় পাঠ্য অংশটির ভেতর থেকে। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম পত্র। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে। মনে হয় যেন ইট কাঠের একটা মস্ত জন্তু আমাকে একেবারে গিলে ফেলেছে। তার উপরে আবার আকাশ মেঘে লেপা। রাত্রির থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে। ঘাসে ঘাসে পুলক লাগে। গাছগুলি যেন কথা কইতে চায়। আমার মনের মধ্যে গান জেগে ওঠে, আর তার সুর গিয়ে পৌঁছয় দিনুর ঘরে। অর্থাৎ আমাদের এই আলোচ্য পত্রের সূচনায় কবি বোঝালেন কলকাতা শহরের প্রতি তার অপছন্দের কথা। তোমাদের হয়তো স্মৃতিতে থাকতে পারে ক্লাস 5-এ তোমরা ছেলেবেলা নামক একটি রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক লেখার এক অংশ পড়েছিলে। সেখানেও তিনি বাড়ির ছাদের বর্ণনা দিয়েছেন। তবে সেই বর্ণনার মধ্যেও খুঁজে পাবে শহরের জীবনযাত্রার প্রতি কবির অনীহার প্রসঙ্গ। বারে বারেই শহুরে ইটকাঠ পাথরময় এই জীবনযাত্রা কবির চেতনাকে অবরুদ্ধ করেছে, তার মানসিকতাকে এক কেন্দ্রিকতার আবরণে আচ্ছন্ন করায় তিনি বারে বারে পছন্দ করতেন শান্তিনিকেতনের উন্মুক্ত প্রাকৃতিক প্রেক্ষাপটকে। সেই একই প্রসঙ্গের পুনরাবৃত্তি তিনি করেছেন যে কলকাতা শহরের যে ইটকাঠ পাথর বালির এক জাঁতাকল, তাকে রবীন্দ্রনাথের মনে ধরেনি কখনো। আর তার উপরে বর্ষার আকাশে বর্ষার কলকাতার প্রকৃতি যেন আরো বেশি মুখ ভার করে আছে এবং রাত্রির থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। শান্তিনিকেতনের মাঠে এরপরেই তিনি তুলনা টেনেছেন শান্তিনিকেতনের প্রকৃতির সাথে। সেখানে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে। ঘাসে ঘাসে পুলক লাগে, অর্থাৎ ঘাসগুলো যেন আনন্দে নৃত্যরত হয়। ঘাস কিন্তু সত্যি নাচে না, এটা কবির মনের কল্পনা। গাছগুলিও যেন কথা কইতে চায়, অর্থাৎ প্রকৃতি নববর্ষার জলে সিক্ত হয়ে আরো বেশি সবুজাভ হয়ে ওঠে এবং তার ফলশ্রুতিতে কবির যে মনে গান জেগে ওঠে তার সুর গিয়ে পৌঁছয় দিনুর ঘরে। অর্থাৎ
দীনেন্দ্রনাথ ঠাকুর বা দীনু ঠাকুর নামে যিনি পরিচিত, তার ঘরে কবির গানের এই সুন্দর সুমধুর কলতান গিয়ে পৌঁছায় এবং বর্তমান পরিপ্রেক্ষিতে তথা বর্তমান পরিমণ্ডলে তিনি জানিয়েছেন যে নব আর এখানে নববর্ষা অর্থাৎ নতুন বর্ষা বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে খোঁড়া হয়ে পড়ে। অর্থাৎ বৃষ্টির যে সিক্ত জলধারা সেটি কিন্তু সরাসরি ভূপতিত হতে পারে না, বরং তার সেই স্নিগ্ধ জলধারা বাড়ির ছাদে যেন ঠোক্কর খেয়ে তার পা খোঁড়া হয়ে যায়। এই বিষয় রবীন্দ্রনাথ তার সাহিত্যিক বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। বর্ষার সেই সুমধুর নৃত্য, তার গান, কোথায় তার সবুজ রঙের উত্তরীয়, কোথায় তার পূবে বাতাসের উড়ে পড়া জটাজাল। অর্থাৎ বর্ষার যে নতুন সিক্ত উত্তরীয়, যে সবুজাভ প্রকৃতির ঘনঘটা, তা যেন কলকাতার পরিমণ্ডলে একদম অদৃশ্যবৎ, তিনি খুঁজে পান না। তার বদলে তিনি শান্তিনিকেতনের পরিমণ্ডলে বর্ষার সুমধুর রূপকে দেখতে পান। সেই কারণেই দুই পরিমণ্ডলের তুলনা এই অংশে উদ্ধৃত। কথা হচ্ছে এবার শ্রাবণ মাসে আর বছরের মতো কলকাতায় বর্ষা মঙ্গল গান হবে। অর্থাৎ মঙ্গল গীতি বাঙালির প্রাচীন এক গীত সংস্কৃতি, যার মধ্যে দিয়ে সবসময় এক সুমঙ্গলের বার্তা বহন করা হয়। তাই বর্ষা যখন প্রথম আসছে, নববর্ষার জলধারাকে স্বাগত জানাতে বর্ষা মঙ্গল গান কবি রচনা করতেন। শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বর্ষামঙ্গল গান তার আসর বসার কথা কলকাতায়। পরবর্তীতেই এই গান সম্পর্কে জানান দিচ্ছেন তিনি যে, কিন্তু যে গান শান্তিনিকেতনের মাঠে তৈরি, সে গান কি কলকাতার শহরের হাটে জমবে? অর্থাৎ শান্তিনিকেতনের প্রকৃতির মনোমুগ্ধকর পরিমণ্ডলে যে গানের সৃজন, সেই গান কি কলকাতার এই পাথুরে পরিবেশে গাওয়া সম্ভব? কারণ প্রত্যেকটি গানের মধ্যে মিশে থাকে স্রষ্টার এক প্রাণের আবেগ, যা ছাড়া প্রত্যেকটি গানই হয়ে ওঠে অসম্পূর্ণ। সেই আবেগ কি কবি এই কলকাতার বুকে বসে সঠিক সংযোজন করতে পারবেন নিজস্ব গানের মধ্যে? এই প্রশ্ন তার মনে দানা বেঁধেছে। তাই এখানে অনুরোধে পড়ে কখনো কখনো আমার নতুন বর্ষার গান গাইতে হয়েছে, কিন্তু এখানকার বৈঠকখানায় সেই গানের সুর ঠিক মতো বাজে না। অর্থাৎ বর্তমানে অনেকের অনুরোধে কবিকে হয়তো কলকাতার অন্দরমহলে বসেও এই বর্ষামঙ্গল গান গাইতে হয়েছে। বৈঠকখানা অর্থাৎ যেটা দরবারের ঘর বা যেখানে লোকজন আসে, সেই বহির্মহলে রবীন্দ্রনাথ বা বৈঠকখানা ঘরে রবীন্দ্রনাথ যে বর্ষামঙ্গল গান গেয়েছেন, সেই গান কিন্তু সঠিক সুরে বাজেনি। তাই এখানকার বৈঠকখানায় সেই গানের সুর ঠিকমতো বাজে না। অর্থাৎ স্রষ্টার প্রাণের আবেগ ঠিক একইভাবে সংযোজিত হয় না এখানে। তোমাদের ওখানে এতদিনে বোধহয় বর্ষা নেমেছে, অর্থাৎ এটা কিন্তু সরাসরি তুমি বলে রানু অধিকারীকেই উদ্ধৃত করছেন কবি। অতএব তোমার নতুন শেখা বর্ষার গান কখনো কখনো গুনগুন স্বরে গাইতে পারবে, কখনো বা এসরাজে বাজিয়ে তুলবে। তুমি যাওয়ার পর আরও কিছু কিছু নতুন গান আমার সেই খাতায় জমে উঠেছে, কলকাতায় না এলে আরও জমত। অর্থাৎ স্রষ্টার সাথে সৃষ্টির এক অচ্ছেদ্য সম্পর্ক থাকে এবং স্রষ্টার প্রতি পরিবেশেরও এক প্রভাব পড়ে। সেই প্রভাবের জন্যেই কিন্তু রবীন্দ্রনাথের
লেখনীতে গানের সংখ্যা ঠিক মতন সংযোজিত হয়নি। তাই জন্য তিনি বলেছেন কলকাতায় না এলে আরও জমতো। এদিকে বিনুবাবুও অর্থাৎ দীনেন্দ্রনাথ ঠাকুর, বিনুবাবুও দাঁত তোলবার জন্য ২-৩ দিন হলো কলকাতায় এসেছেন। আষাঢ় মাসের বর্ষাকে এ শহরে যেমন মানায় না, দীনুবাবুকেও তেমনি। অর্থাৎ দীনুবাবু তথা দীনেন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই কলকাতার পরিমণ্ডলে বড্ড বেমানান, রবীন্দ্রনাথেরই মতো। তাদের মূল স্থান শান্তিনিকেতনের উন্মুক্ত পরিবেশেই রয়েছে। সেই কারণে কবি জানিয়েছেন, আষাঢ় মাসের বর্ষাকে এ শহরে যেমন মানায় না, দীনুবাবুকেও তেমনি। আজ সকালেই সে পালাবে স্থির করেছে। ইতি ২৯ আষাঢ়, ১৩২৯ বঙ্গাব্দ। ১৩২৯ অর্থাৎ এটি এক বঙ্গাব্দের সাল। এই আগের পত্রে আমরা দেখতে পেলাম বর্ষার পরিমণ্ডল, সেই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের কলকাতা ও শান্তিনিকেতনের প্রকৃতি তথা পরিবেশের মধ্যে এক তুলনা এবং কিছু গান সম্পর্কিত কিছু কথার মধ্যে দিয়ে আগের পত্রটি শেষ হয়েছে। এই দ্বিতীয় পত্রটিতে এবার আমরা চলে আসছি। এই দ্বিতীয় পত্রটির বিষয়ও বর্ষা এবং বর্ষার পরিবেশ তথা পারিপার্শ্বিক পরিমণ্ডল, যা ধরা পড়েছে কবির উন্মুক্ত চোখে। তিনি জানিয়েছেন, আত্রাই নামক একটি নদীর ওপর বোটে করে ভেসে চলেছি। অর্থাৎ আত্রাই নদীতে বোট ভাসিয়ে কবি যাত্রা করছেন। বর্ষার মেঘ ঘন হয়ে আকাশ আচ্ছন্ন করেছে। বর্ষার মেঘ ঘন হয়ে বা বর্ষার যে আকালকুল মেঘ তা আকাশের পরিষ্কার প্রকৃতিকে বা আকাশের যে বর্ণিল রঙকে তা আচ্ছাদিত করে রেখেছে। সে কারণে আকাশের নীল রং আর দেখা যাচ্ছে না, তা অন্তর্হিত। তার বদলে এক আকাশ যেন ঘন মেঘে ভারাক্রান্ত হয়ে আছে। একটু ঝোড়ো বাতাসের মতো বইছে, পাল তুলে দিয়েছে। অর্থাৎ নৌকার যে নদীর ওপরে একটু ঝোড়ো বাতাস বইছে এবং তার জন্য পালতোলা নৌকা সেই পালে হাওয়া লাগিয়ে বয়ে চলেছে। নদী কূলে কূলে পরিপূর্ণ। বর্ষার নদী খুব স্বাভাবিকভাবেই দুকুলকে ছাপিয়ে গেছে। স্রোত খরতর, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড গতিমান এক স্রোতের বর্ণনা কিন্তু কবি এখানে দিচ্ছেন। দলে দলে শৈবাল ভেসে আসছে, অর্থাৎ নদীর যে প্রবাহমান স্রোতে অত্যন্ত বেশি পরিমাণে কচুরিপানা, শৈবাল, দাম ইত্যাদি ভেসে আসছে। পল্লীর আঙিনার কাছ পর্যন্ত জল উঠেছে। অর্থাৎ পল্লীর আঙিনার কাছ পর্যন্ত জল উঠে গেছে। ঘন বাঁশের ঝাড়, আম, কাঁঠাল, তেঁতুল কুল, শিমুল নিবিড় হয়ে উঠে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে। অর্থাৎ যে গাছ তথা যে বাংলার পারিপার্শ্বিক পরিমণ্ডলে যে গাছগুলির অবস্থান আমরা দেখতে পাই, সেগুলি নিবিড় হয়ে যেন গ্রামগুলোকে, দুপাশের গ্রামগুলোকে ঢেকে ফেলেছে। অর্থাৎ ভরা আত্রাই নদীতে চেপে দুপাশের গ্রামগুলোতে যখন কবি দৃষ্টি রাখছেন, তখন কিন্তু অন্যান্য গ্রাম্য ঘরবাড়ি খুব বেশি চোখে পড়ছে না, বরং নিবিড় গাছপালার এক সঙ্গবদ্ধ অবস্থান তার চোখে ভেসে উঠছে। মাঝে মাঝে নদীর তীরে তীরে কাঁচা ধানের ক্ষেতে জল উঠেছে। অর্থাৎ বর্ষায় এর আগেই বলা হলো
নদীর দুকুল ছাপিয়ে যাওয়ার ফলে পার্শ্ববর্তী ধানের জমিতে জল উঠে গেছে। কচি ধানের মাথা জলের উপর জেগে আছে। কচি ধানের যে শীষ তা জলের ওপরে ভাসমান। দুই তটে স্তরে স্তরে সবুজ রঙের ঘনিমা ফুলে ফুলে উঠেছে। অর্থাৎ নদীর দুটি দুই দিকের পাড়ে সবুজ রঙের ঘনিমা অর্থাৎ সবুজের ঘনায়মান এক আবৃত অবস্থা যেন পরিলক্ষিত হচ্ছে এবং সেখানে ফুল ইত্যাদি প্রত্যক্ষগোচর হচ্ছে। তারই মাঝখান দিয়ে বর্ষার খোলা নদীটি তার গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে। ঠিক তার মাঝখানে নদীর বর্ণনা করছে তা যেন পার্শ্ববর্তী বালিকে ঘিরে এক গেরুয়া রঙের এক আস্তরণ নিজের গায়ে বহন করে নিয়ে চলেছে। সমস্তটার উপর বাদল সায়ান্নের ছায়া, অর্থাৎ বাদলে চারপাশের প্রকৃতি ও পরিবেশ যেন গুমড়ে উঠেছে। এখনই যেন সন্ধ্যের মতো এক পরিমণ্ডল রচনা হয়েছে। বৃষ্টি নেমে এলো। দূরে মেঘের ফাঁক দিয়ে সূর্যাস্তের একটা ম্লান আভা এই বৃষ্টি ধারার আবেগের উপর যেন সান্ত্বনার ক্ষীণ প্রয়াসের মতো এসে পড়েছে। অর্থাৎ দূরে যে ঘনায়মান আকাশে ঘনায়মান মেঘ, তার মধ্যে দিয়ে খুব অল্প একটু সূর্যকিরণ মেঘের এই আধার ভেদ করে এসে যেন পড়েছে একটা ক্ষীণ সান্ত্বনা বা রৌদ্রোজ্জ্বল দিনের একটা ক্ষীণ সান্ত্বনা দেওয়ার চেষ্টার বার্তাবাহী রূপে। আমার এই বোট ছাড়া নদীতে আর নৌকা নেই। খুব স্বাভাবিক, বর্ষার যে ভয়ঙ্কর অবস্থা তার কারণে নদীতে নৌকা সচরাচর নেই, শুধু রয়েছে কবির বোট। এই জলস্থল আকাশের ছায়াবিষ্ট নিভৃত শ্যামলতার সঙ্গে মিল করে একটি গান তৈরি করতে ইচ্ছে করছে, কিন্তু হয়তো হয়ে উঠবে না। ঠিক বর্তমান প্রাকৃতিক পরিবেশকে একসাথে সঙ্গবদ্ধ করে মানসিক আবেগ এর সংরচনা করতে কবির ইচ্ছা হচ্ছে। অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিচারে একটি সুন্দর গান তৈরি করতে তার ইচ্ছা করছে, কিন্তু হয়তো হয়ে উঠবে না। আমার এই দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চায়। খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়। কবির ইচ্ছা যে তিনি এখন বাইরের দিকে চেয়ে থেকে সমস্ত প্রাকৃতিক রূপ, রস, গন্ধ, স্পর্শ ইত্যাদি অনুভব করবেন নিজের পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে। এখন তিনি খাতায় আর চোখ রাখবেন না। অনেকদিন বোলপুরে শুকনো ডাঙায় কাটিয়ে এসেছি। এখন এই নদীর উপর এসে মনে হচ্ছে পৃথিবীর যেন মনের কথাটি শুনতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এতদিন স্থলভাগের আনন্দ তিনি নিয়েছেন, আজকে ধরিত্রীর বুকে জলবিহারের আনন্দ তিনি নিতে চাইছেন। তাই তিনি আজ যেন ধরিত্রী মা তথা পৃথিবীর মনের কথা শুনতে পাচ্ছেন। নদী আমি ভারী ভালোবাসি, আর ভালোবাসি আকাশ। অর্থাৎ খুব ভালোভাবে লক্ষ্য করবে, নদীর ভেতরে কিন্তু কোনো সংকীর্ণতা থাকে না, কোনো বদ্ধতা থাকে না। পুকুরের জলের এক বদ্ধতা থাকে, কিন্তু নদীতে স্রোত থাকে যা বহমান বা প্রবাহমান। ঠিক তেমনি আকাশকেও কিন্তু কোনো গণ্ডিবদ্ধ সীমারেখায় ধরা যায় না। আকাশও কিন্তু দিগন্ত বিস্তৃত। সে কারণে কবির চেতনা সবসময় বিস্তারের প্রতি অনুগামী বা অনুগত। তাই কোনো বদ্ধতাকে তিনি ভালোবাসেন না। তাই জন্যে নদী তিনি খুব ভালোবাসেন বা ভারী ভালোবাসেন, আর ভালোবাসেন আকাশ। নদীতে আকাশে চমৎকার মিলন, রঙে রঙে আলোয় ছায়ায়। খুব
বাস্তব একটা উদাহরণ দিচ্ছি। কেউ যদি দীঘা, পুরী ইত্যাদি বা অন্য কোথাও সমুদ্রের তীরবর্তী কোনো অঞ্চলে বেড়াতে যাও, তাহলে সমুদ্রের ওই প্রসারতার সামনে দাঁড়িয়ে দেখবে আকাশও যেমন প্রসারিত, সমুদ্রও তেমন প্রসারিত। তাই সমুদ্রের শেষ যে রেখা আর আকাশের যে শেষ রেখা, দুটো যেন এক জায়গায় মিলে গেছে। একে বলা হয় দিগন্ত রেখা। তাই নদীতে ও আকাশে সেই দিগন্ত রেখার কাছে গিয়ে যেন চমৎকার মিলন হয়েছে। রঙে রঙে, আলোয় ছায়ায়, ঠিক যেন আকাশের প্রতিধ্বনির মতো। নদী আর আকাশের মিলনস্থলে আকাশে যেন, নদীর স্বচ্ছ জলে যেন আকাশের প্রতিধ্বনি বা প্রতিফলন রচিত হয়েছে। আকাশ পৃথিবীতে আর কোথাও আপনার সাড়া পায় না এই জলের উপর ছাড়া। অর্থাৎ পৃথিবীতে আকাশের যে বিস্তার আর জলের যে বিস্তার, তা যেন পরস্পর সমার্থক। তাই একে অপরের বিস্তারকে সঠিকভাবে গ্রহণ করতে সক্ষম জল ও আকাশ উভয়েই। এই বক্তব্য তিনি এই চিঠিতে রেখেছেন। অর্থাৎ সম্পূর্ণ প্রাকৃতিক পরিমণ্ডলে, বর্ষাজনিত এক প্রাকৃতিক পরিমণ্ডলে নদীবক্ষে কবির যে মানসিক অবস্থান এবং প্রাকৃতিক পরিবেশের এক ভারসাম্য রচনা করেছেন তিনি আলোচ্য পত্রাংশে। এবং পরিশেষে তিনি জানিয়েছেন, আজ রাত্রের গাড়িতেই কলকাতায় যাব মনে করে ভালো লাগছে না। ইতি ২ শ্রাবণ, ১৩২৯ বঙ্গাব্দ। অর্থাৎ শ্রাবণ মাসের ২ তারিখ তথা ২রা শ্রাবণ, এবং সালটি হল ১৩২৯। তো এই ছিল আজকের তোমাদের ক্লাসের আলোচ্য বিষয় ভানুসিংহ ঠাকুরের পত্রাবলী থেকে বা ভানুসিংহের পত্রাবলী থেকে। ওনার সম্পূর্ণ নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তার ভেতর থেকে তিনি যখন এই ছদ্মনামটি ব্যবহার করতেন, তিনি এই ঠাকুর যে পদবীটি সম্পূর্ণ তিনি ব্যবহার করতেন। তাই অধিকাংশ জায়গায় যখন তিনি ভানুসিংহ নামে স্বাক্ষর করতেন, তখন তিনি সম্পূর্ণ নাম হিসাবে লিখতেন ভানুসিংহ ঠাকুর। তাই ভানুসিংহ ঠাকুরের পত্রাবলী বা আমাদের পাঠ্য বইতে প্রদেয় ভানুসিংহের পত্রাবলী থেকে এই ছিল তোমাদের আলোচ্য বিষয়। তোমাদের স্কুলে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দেয়া হয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি তোমরা প্রয়োজনীয় নির্দেশ অনুসারে সম্পূর্ণ করবে, এবং সেই সঙ্গে এর যে হাতে কলমের প্রশ্ন উত্তর, সেগুলোও কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই অনুশীলন করবে।